গ্রামের এক গরিব শরবত বিক্রেতা রঘু। সে লেবুর শরবত বিক্রি করে। প্রতিদিন সকালবেলা শরবতের গাড়ি নিয়ে সে পথে পথে ঘোরে, নয়তো গ্রামের বাজারে গিয়ে বসে। কিন্তু দুঃখের বিষয় এই যে তার শরবত বিক্রি হতো না। খরিদ্দারদের বক্তব্য যে তার তৈরি শরবত নাকি খেতে ভালো নয়, তাই তার কাছে কেউ শরবত কিনত না। এদিকে শরবত বিক্রি না হওয়ায় তার অবস্থা দিনের দিন খারাপ হতে লাগলো। কি গো, আজ ক গেলাস শরবত বেচলে গো? আর বউ, মাত্র 1 গেলাস শরবতই বেচতে পেরেছি। আচ্ছা, আমরা যে শরবত তৈরি করি সেগুলো কেউ কেনে না কেন বলো তো? সবাই বলে আমার তৈরি শরবতে নাকি স্বাদ নেই, খেতে ভালো লাগে না, তাই আমার কাছ থেকে কেউ শরবত কিনতে চায় না। তুমি অমন করে মন খারাপ করো না গো। শোনো, একদিন তুমি বাড়িতে শরবত তৈরি করো তো, দুজনে মিলে খেয়ে দেখবো যে শরবতে কেন স্বাদ ভালো হচ্ছে না। বউয়ের কথা মতোই বাড়িতে শরবত তৈরি করতে বসলো রঘু। আর শরবত তৈরি করার সময় লেবুর বীজগুলো সে উঠোনে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। এরপর দিন কাটতে লাগলো। রঘুর সেই ছুঁড়ে ফেলা বীজ থেকে একটা ছোট্ট লেবু গাছ জন্মালো। শুনছো? একবার এদিকে এসো, দেখো দেখো, উঠোনে একটা লেবু গাছ হয়েছে। আরে, এখানে লেবু গাছ কোথা থেকে এলো? তুমি কি লেবু গাছ বসিয়েছো নাকি এখানে? না তো, আমি তো এখানে কোনো লেবু গাছ বসাইনি। মনে হয় কখনো এখানে লেবুর বীজ পড়েছিল, তাই থেকেই গাছ জন্মেছে। থাক, আমাদের উঠোনে গাছ হয়েছে, ওটাকে আর তুলে ফেলো না, ওটা ওখানেই বড় হোক। এইভাবে দিন কেটে যেতে লাগলো, কিন্তু রঘুর শরবত বিক্রি আর বাড়লো না। বাবা, কি রোদ উঠেছে আজ, আর পাচ্ছি না হাঁটতে। সেই কখন সকাল থেকে পথে পথে ঘুরছি, আজ কপালটাই খারাপ, একটা শরবতও বিক্রি হলো না। ওই নদীর ধারে গিয়ে একটু বসি, গাছের তলায় বসলে একটু আরাম হবে। যাই, একটু জিরিয়ে নি। বাচ্চা, তুমি কি শরবত বিক্রি করো? হ্যাঁ ঠাকুমা, আমি শরবত বিক্রি করি। খাবে নাকি শরবত? হ্যাঁ বাচ্চা, আমায় 1 গ্লাস শরবত খাওয়াবে? বড্ড রোদ, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। শরবত খেলে একটু প্রাণটা জোড়াবে। ঠাকুমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় শরবত করে দিচ্ছি। কিন্তু বাছা, আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই। আমি কিন্তু শরবতের বিনিময়ে তোমায় কিছুই দিতে পারবো না। ও, তাই বুঝি? ঠিক আছে, তাহলে কিছু নিও না, তুমি শরবত খেয়ে যাও। আহ, শরবতটা বড় ভালো ছিল বাছা। শরবত খেয়ে যেন প্রাণ ফিরে পেলুম। তোমার ভালো লেগেছে ঠাকুমা? জানো, সবাই বলে আমি নাকি শরবত তৈরি করতেই পারি না, তাই আমার কাছ থেকে কেউ শরবত কেনে না। বুঝেছি বাছা, বুঝেছি।
তাই তোর মন এত খারাপ। তুই এত চিন্তা করিস না বাচ্চা, তুই বড় ভালো ছেলে। ভগবান সব সময় তোর সাথে আছেন। তোর কষ্ট বেশি দিন থাকবে না। এ বাবা, এগুলো কি করে হলো? বউ, ও বউ। কি হয়েছে গো? এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? দেখো দেখো কি কাণ্ড হয়েছে, দেখো। এ কি, সব লেবুগুলো পচে গেল কি করে গো? এখন কি করবে? আমি এক কাজ করি, দৌড়ে গিয়ে কিছু লেবু কিনে নিয়ে আসি, না হলে আজকে শরবত বেচতে বেরোবো কি করে বলো তো? এই, একটা কাজ করলে হয় না? আমাদের গাছটায় কিন্তু বেশ লেবু হয়েছে, তুমি ওই লেবুগুলো নিয়ে আজকে যাও। তা কথাটা মন্দ বলনি, আমার তো বেশি শরবত বিক্রি হয় না, এই কত লেবু নিয়ে গেলেই চলে যাবে। আর বরং গাছের লেবুগুলোই নিয়ে যাই। এই বলে রঘু বেরোলো গাছের লেবু নিয়ে শরবত বিক্রি করতে। এই রঘু, একবার দাঁড়া তো। আরে রমেনদা, তুমি এখানে? বলো বলো। আর কি বলবো, এই গরমে আর বলার কি আছে বল। একটু শরবত খেতে ইচ্ছে করছে, কিন্তু তুই যা শরবত বানাস তা তো আবার খাওয়া যায় না। আজকে একটা শরবত ওরা দেখতে পাচ্ছি না কেন বলতো, কি হয়েছে? তা তো আমি জানি না। তুমি শরবত খাবে? আমার কাছ থেকে নাও না, আমি ভালোভাবে করে দেবো। আচ্ছা তাই দে, আর তো কিছু করার নেই, যা গরম পড়েছে। ওরে বাবা, শরবত না খেলেই নয়, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে, একটু ভালোভাবে করিস বাবা। আরে বাহ রঘু, তোর তো শরবতে হাত খুলে গেছে। কি সুন্দর করেছিস রে শরবতটা, আমি আরে এক গ্লাস দে। আমি যদি জানতাম তুই এত ভালো শরবত তৈরি করতে পারছিস, আমি রোজ তোর কাছ থেকে কিনতাম। আজ থেকে আমি রোজ তোর কাছে গিয়ে শরবত খেয়ে আসবো, হ্যাঁ। রঘুর ভীষণ আনন্দ হলো, সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল বউকে সব কথা বলবে বলে। বাড়ি ফিরে গিয়েই সে তার বউকে সমস্ত ঘটনা বলল। এই তাই নাকি গো? সত্যি সবার তোমার শরবত ভালো লেগেছে? সবাই তোমার কাছে এসে খাবে বলেছে শরবত? হ্যাঁ গো হ্যাঁ, কালকে আমি সকাল সকাল বেরিয়ে পড়বো। মনে হচ্ছে এবার থেকে রোজগারটা ভালোই হবে। এই এই শোনো না গো, বলছি বাড়িতেও একটু শরবত তৈরি করো না, দেখি তোমার শরবত কেমন খেতে হচ্ছে। সত্যি তো, এ তো দারুণ শরবত। এমন শরবত আমি কোনো দিনও খাইনি। হ্যাঁ গো, তুমি কি করে শিখলে গো? এই শরবত বানাতে তুমি শিখলে কি করে বলো না গো? না গো না, আমি শিখিনি। আমি যেমন আগে বানাতাম তেমনই বানিয়েছি। তাহলে স্বাদও তো আলাদা হলো কি করে বলো তো? সে কি গো, তাহলে এমন স্বাদ কি করে হলো? এই তুমি এক কাজ করো দেখি, কেনা লেবু দিয়ে আবার শরবতটা তৈরি করে দাও তো, দেখি তো তার স্বাদ কেমন।
এই শরবতটাতে একটুও স্বাদ নেই গো, সেই আগের মতো হয়েছে। কি ব্যাপার বলো তো, এই লেবু দিয়ে তৈরি করলে শরবত ভালো খেতে হচ্ছে, আর কেনা লেবু দিয়ে তৈরি করলে শরবতের স্বাদ ভালো হচ্ছে না। কি করে হলো এমনটা? এই শোনো, আমার মনে হচ্ছে আমাদের এই লেবু গাছটার লেবুগুলোর জন্যই তোমার শরবতে এমন স্বাদ হয়েছে। এই লেবু গাছের লেবুগুলো মনে হয় জাদু লেবু, তাই এই লেবু দিয়ে শরবত করলেই সে শরবতের স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ গো বউ, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এই শরবতটা এই লেবুগুলোর জন্যই ভালো হচ্ছে। আমাদের গাছের লেবু দিয়ে করেছি বলে সবার এত ভালো লেগেছে। এক কাজ করব, এই গাছের লেবুর বীজ সারা উঠোনে ছড়িয়ে দেবো। এখানে একটা লেবু গাছের বাগান করে ফেলবো। তাহলে সেই লেবু দিয়েই আমি শরবত বিক্রি করতে পারবো। আমাকে আর বাইরে থেকে কিনতে হবে না। আর সবার আমার তৈরি শরবত ভালো লাগবে, আমাদের রোজগার বাড়বে। এরপর রঘু তার বাড়ির উঠোনটা ছোটখাটো একটা লেবু গাছের বাগান করে ফেললো, আর সেই গাছের লেবু থেকে শরবত তৈরি করে তার আর তার স্ত্রীর ভালোই দিন কাটতে লাগলো। অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করত অনন্ত নামে এক কুমোর। তার পরিবারে ছিল সে আর তার স্ত্রী সুকন্যা। অনন্ত সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মাটির হাঁড়ি কলসি তৈরি করত, আর সেই হাঁড়ি কলসি নিয়ে সে হাটে গিয়ে বিক্রি করে আসতো। এত পরিশ্রম করা সত্ত্বেও তার রোজগার ভালো ছিল না, তাই তার দিন খুবই কষ্টে কাটতো। আরে বৌদি, তুমি এখানে? হ্যাঁ মানে ওই এলাম একবার, বলছি একটু চাল হবে গো। দাদা আজও বেরোয়নি বুঝি? না মানে তোমার দাদার শরীরটা ভালো নেই, তাই কদিন কাজকর্ম কিছু করতে পারছে না তো। বুঝেছি। দাদাকে গিয়ে বলো এভাবে আর কতদিন চলবে। ঠিক আছে, নিয়ে যাও চাল। সুকন্যা, বৌদিকে একটু চাল দিয়ে দাও। অনন্তর পাশেই বাড়ি করেছিল অনন্তর দাদা দিগন্ত। বংশ পরম্পরায় কুমোর হওয়ায় তারও একমাত্র পেশা ছিল মাটির হাঁড়ি কলসি তৈরি করা। কিন্তু সে এতই করেছিল যে কষ্ট করে খেটে মাটির হাঁড়ি কলসি তৈরি করে তা হাটে গিয়ে বেচে আসার মতো ক্ষমতা তার ছিল না। ফলে তার পরিবারে রোজগারের অভাবে তার হাঁড়ি চড়তো না প্রায় দিনই। খাটের ওপর বসে আছে দেখো, এরকম পায়ের ওপর পা তুলে সারাদিন বসে থাকতে লজ্জা করে না তোমার? এই শুরু হলো আবার। আমার আর ভালো লাগে না, এই সকাল সকাল শুরু করো না তো এখন। কি বললে? আবার শুরু করলাম? তোমার লজ্জা করে না? তোমার জন্য প্রতিদিন আমাকে চাল ডাল চেয়ে চেয়ে এনে রান্না করতে হয়। তাতে আমি কি করব? আমি কি তোমাকে বলেছি চাল ডাল চাইতে যেতে? বলি না চাইলে আসবে কোথা থেকে? তুমি তো আর রোজগার করো না, সারাটা দিন এভাবে বসে আছো। বলি একটুখানি গতর নাড়িয়ে কটা হাঁড়ি কলসি তৈরি করে সকালবেলা গিয়ে হাটে বেচে এলে তো পারো। বিনে পয়সায় বিনে খাটনিতে যখন চাল ডাল জোগাড় হয়েই যাচ্ছে, তখন খামোখা আমি খাটতে যাব কেন? ভিখারির মতো চেয়ে চেয়ে খেতে তোমার লজ্জা না লাগতে পারে, কিন্তু আমার লজ্জা লাগে। কি? এত বড় কথা? আমি ভিখারি? ঠিক আছে, এই আমি বাড়ি থেকে বেরোচ্ছি। টাকা রোজগার না করে বাড়ি ঢুকবো না। সারাটা দিন কেটে গেল, কিন্তু দিগন্ত বাড়ি ফিরল না।
ভাই অনন্ত, তুমি তোমার দাদাকে কোথাও দেখতে পেলে? দাদাকে? কই না তো, দাদার সাথে তো আমার দেখা হয়নি। দাদাকে আমি দেখিনি। কেন, কি হয়েছে? আর বলো না ভাই, আজ সকালে তোমার দাদার সাথে একটু ঝগড়া হয়ে গেছে। তারপর তোমার দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো তো ফিরলো না। আমার বড় চিন্তা হচ্ছে। কোথায় আর যাবে, এই এদিক ওদিক কোথাও গেছে নিশ্চয়ই। সন্ধেবেলা নিশ্চয়ই ফিরে আসবে, তুমি অত চিন্তা করো না। কিন্তু দিগন্ত আর বাড়ি ফিরল না। না বৌদি, দাদাকে কোথাও খুঁজে পেলাম না। আশেপাশে বেশ কয়েকটা গ্রাম আমি খুঁজে এসেছি, দাদা কোথাও নেই। কোথায় যে চলে গেল। দিগন্ত চলে যাওয়াতে সুকন্যা প্রতিদিন দিগন্তর স্ত্রীকে খাবার দিয়ে আসতো, আর এইভাবেই তার দিন কাটতে লাগলো। বেশ কিছুদিন এইভাবে কাটার পর সুকন্যা একদিন যখন খাবার দিতে গেছে, আ সুকন্যা এলি বুঝি? আর তোকে খাবার আনতে হবে না বুঝলি, আমার আর লাগবে না। তোদের দাদা ফিরে এসেছে, অনেক টাকা নিয়ে এসেছে। আমরা এখন অনেক বড় লোক হয়ে গেছি। এইসব ভাত ডাল এখন আর আমরা খাই না। এসব তুই নিয়ে যা ভাই। কি গো, তুমি ফিরে এলে যে খাবার নিয়ে? কি যে হলো কিছু বুঝলাম না জানো। কাল পর্যন্ত দিদিরকে খাবার দিয়ে এসেছি, দিদি তো সাধারণই ছিল, আজ হঠাৎ কেমন বদলে গেছে। কি বলছো কিছু বুঝতে পারছি না। বদলে গেছে কেন, কি হয়েছে? গেলাম যখন, গিয়ে দেখি দিদির গা ভর্তি সোনার গয়না। আমায় দেখে বলল যে এইসব ভাত ডাল নাকি দিদি আর খেতে পাচ্ছে না। দাদা ফিরে এসেছেন, প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছেন, তাই এসব সাধারণ ভাত ডাল আর খাবেন না। বাবা, দাদা কোথায় গিয়েছিল, এত টাকা রোজগার করে নিয়ে এসেছে? যাকে ছাড়ো তো, আমাদের ওসব ভাবার কি দরকার। তুমি কাজে যাও, আমিও আমার কাজে যাই। আরে, ওটা দাদা যাচ্ছে না? হ্যাঁ, মুখটা তো একই রকম, কিন্তু দাদা এরকম দাড়ি গোঁফ কবে থেকে রাখতে শুরু করলো? কি জানি, কিছু একটা ব্যাপার হয়েছে, নজর রাখতে হবে। এইভাবে দুটো দিন কেটে গেল। দুদিন পর দিগন্ত আবার বাড়ি ছেড়ে চলে গেল। জানো তো, দাদা মনে হচ্ছে আবার বাড়ি ছেড়ে চলে গেছে কোথাও। আবার চলে গেছে? এই জানো তো, আমার মনে হচ্ছে দাদা নিশ্চয়ই কোনো সন্দেহজনক কাজকর্ম করছে, আমাকে একটু দেখতে হবে। তুমি দেখে কি করবে? তুমি তোমার কাজ বাদ দিয়ে এসবের দিকে মন দিও না তো। মন দেব না বললেই কি হলো? দাদা যদি কোনো উল্টোপাল্টা কাজ করে, সেখানে লোকে আমাকে কি ছেড়ে দেবে? আমাকেও কথা শোনাবে। আমাকে তো দেখতে হবে দাদা কি কাজ করছে। তাহলে তুমি এখন কি করবে? আমি ভাবছি পাশাপাশি গ্রামগুলো একটু দেখে আসি। জানো তো, এর আগের বার দাদাকে খুঁজতে যখন আমি পাশের গ্রামে গিয়েছিলাম,
একজন সাধুকে দেখেছিলাম, ঠিক দাদার মতো দেখতে। এখন দেখছি দাদাও দাড়ি গোঁফ করেছে। আমার কেমন যেন একটু সন্দেহ লাগছে। আমি একটু পাশাপাশি গ্রামগুলো ঘুরে দেখে আসি। এত লোকজন কোথায় যাচ্ছে, একবার জিজ্ঞেস করে দেখি তো। এই যে শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, এত লোকজন কোথায় যাচ্ছে বলতে পারেন? হ্যাঁ, তা পারি বই কি। আপনাকে তো দেখে মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন, তাই জানেন না। এ গাঁয়ে এক সাধু বাবা এসেছেন, হিমালয় থেকে এসেছেন। আমরা সবাই ওই সাধু বাবাকে দর্শন করতেই যাচ্ছি। সাধু বাবা? এটা নিশ্চয়ই দাদা, যাই দেখি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। গাছের তলায় সাধুর বেশে দাদাই বসে আছে ওটা। তার মানে দাদা এই ব্যবসা শুরু করেছে, ভণ্ড সাধু সেজে লোক ঠকিয়ে টাকা রোজগার করছে। আর তাই এখন অত সোনার গয়না পরা শুরু করেছে বৌদি। দেখাচ্ছি মজা। কিন্তু কি করি, কি করলে দাদার ভণ্ডামিটা সবার সামনে আনতে পারবো? হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। দিগন্ত, তোর এত বড় সাহস, তুই ভক্তদের কাছ থেকে দক্ষিণা নিচ্ছিস? আমার সেবা করে তুই দক্ষিণা নিচ্ছিস? তোকে না আমি আদেশ দিয়েছিলাম কারোর কাছ থেকে দক্ষিণা নিবি না? গুরুকে তুই এইভাবে অপমান করছিস। কে? কে? সত্যি কথা বলছে? কে? না না, আমাকে কোনো গুরু আদেশ টাদেশ দেয়নি। আমাকে কেউ আদেশ দেয়নি। এ কি, আমার তো কোনো গুরুই নেই। কে এসব কথা বলছে? কি, ওর কোনো গুরু নেই? তার মানে ও একটা ভণ্ড, আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে ভণ্ডামি করে। মার মার ওকে, মার 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 ওরে বাবা রে, আমার খুব শিক্ষা হয়েছে। আর আমি সাধু সাজবো না, আমি এখান থেকে পালাই। ওরে বাবা রে, তুমি পালাই, এখান থেকে পালাই। এরপর থেকে দিগন্ত আর কখনো অসৎ উপায়ে টাকা রোজগার করেনি। সেও তার ভাইয়ের মতোই মাটির হাঁড়ি কলসি তৈরি করে তা বিক্রি করে টাকা রোজগার করা শুরু করে।